দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে নিউজ 24 এর নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক তারিখ হিসেবে চিহ্নিত। 2009 সালের আজকের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন যে বিডিআর বিদ্রোহের নামে দেশে 57 জন চৌকস সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এই দিনটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি ঠিক করা হয়েছে শহীদ সেনা দিবস। আমরা এই আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত আছেন দুজন অতিথি স্টুডিওতে। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার সাথে আছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের দিনে একটি বড় ধরনের সংবাদ ছিল সেনা প্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান। আজ তিনি ছিলেন রাওয়া ক্লাবে। এই বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ সেনাদের উদ্দেশ্যে একটি স্মরণ সভা ছিল। সেখানে তিনি বলেছেন যে হানাহানি কাদা ছোড়াছুড়ি না করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি এই বিষয়টিও বলেছেন সরাসরি কোনো ইফ বা অন্য কোনো বিষয় নয়, এই ঘটনাটি ঘটিয়েছে বিডিআর সৈন্যরাই। এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে নিতে চাই দর্শক। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে এমন আয়োজন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজনৈতিক ও বাইরের শক্তির ভূমিকার বিষয় নিয়ে কাজ করবে কমিশন। সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। Free, fair and inclusive election, and that election should be within December. আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. সেনাপ্রধান ও বাহিনী নিয়ে কিছু মানুষ বিদ্বেষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলো বন্ধ করে বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ ব্যাখ্যা করে নিজের মতামত তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। বিভিন্ন দোষারোপ, গুম ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। সেনাপ্রধান জানান, সুন্দর সুশৃঙ্খল দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে যেন গণতন্ত্র রক্ষা ও সংস্কার হয়। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদন দেখে নিলাম। বিডিআর বিদ্রোহের ঘটনায় স্মরণ সভা রাওয়া ক্লাবে জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্যগুলো সেগুলো শুনলাম। আমরা একটু আলোচনায় চলে যেতে চাই। শহীদ সেনা দিবস নিয়ে আলোচনা শুরুই আমি করতে চাই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনার মাধ্যমে আলোচনাটি শুরু করতে চাই। একটু পেছন দিকে আমরা যাব আলোচনার শুরুতেই। সেদিনের কিছু বিষয় যদি আমরা একটু তুলে আনতে চাই, যেই সেদিনের যে নৃশংসতার নেপথ্যে হত্যাযজ্ঞের যেই ধরনের মানসিকতা মৃতদেহগুলো উদ্ধারের পরে পাওয়া গেছে, এই যে বর্বরতা, এই বিষয়টিকে আসলে আপনি একজন সেনা সদস্য কিভাবে ব্যাখ্যা করেন?
অনেক ধন্যবাদ নিউজ 24। নিউজ 24-এর দর্শকদের আমার শুভেচ্ছা। সহবক্তার প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। 25শে ফেব্রুয়ারি আমাদের দেশের ইতিহাসে, সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটা কালো অধ্যায়। আমার স্পষ্ট মনে আছে ওদিন সকালে যখন আমি শুনলাম যে এরকম একটা বিটিআরে একটা ঘটনা ঘটছে এবং পরবর্তীতে এটা ডেভেলপমেন্ট হলো। আমাদের 57 জন দেশপ্রেমিক চৌকস অফিসারকে নিহত করা হলো। টোটাল 74 জন বোধহয় টোটাল মৃত্যুবরণ করেছিল ওখানে। এবং সেখানে আমার সব পরিচিত, আমার খুবই কাছের বন্ধু, আমার দুইটা কোর্সমেট মেজর মুস্তাক এবং মেজর মাহমুদ নিহত হলো এবং বাকি সবাইকে আমরা চিনতাম। এটা কোনোদিন আমি আজীবন, এটা আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম সেই দিন এবং দেশবাসী কোনোদিনও এই নির্মম হত্যাযজ্ঞের কথা কখনো ভুলবে না। এবং আমরা ধীরে ধীরে যখন চিত্রগুলো দেখলাম, যেভাবে শুধু গুলি করে হত্যাই না, তাদেরকে যেভাবে মিউটিলেট করা হয়েছে। জেনারেল শাকিল, আমি শুনেছি ওনার শরীরে 5টা গুলি ছিল এবং ওনার ব্যানর দিয়ে ওনার পেট কেটে দেওয়া হয়েছিল, ভুঁড়িটা বাইরে বের হয়ে আসছিল যখন মাটি খুঁড়ে। কিছু কিছু সেনা সদস্যদের নিহত করার পর ড্রেনে ফেলে দেওয়া হয়, এটা দূরে গিয়ে ড্রেন থেকে ওই লাশগুলা বের হয়ে আসে। এবং আজকে আপনারা যেহেতু প্রথমে আমাদের মাননীয় সেনাপ্রধানের বক্তব্য দিয়ে শুরু করলেন, I felt very proud to listen to our chief. He was very confident, he was very clear in his mind, very articulate. বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী যে কতটুকু দেশপ্রেমিক, এটা ওনার বক্তব্যে খুবই সুস্পষ্টভাবে বের হয়ে আসছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন উঠেছে নানা কারণে, বাট উনি খুব স্পষ্টভাবেই বলেছেন এই কিলিংটা করেছে প্রাক্তন বিডিআরের সদস্যরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, যারা জেলখানায় আছে, তারা অপরাধী। বাট এখন তদন্ত চলছে এবং মেজর জেনারেল এম ফজলুর রহমান স্যারকে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে। অত্যন্ত স্পষ্টভাষী একজন সৎ ব্যক্তি উনি, এবং আমরা আত্মবিশ্বাসী যে এবার সুষ্ঠু বিচারটা হবে। এখন আমি কখনো এই বিচারের যে তদন্ত হয়েছে এটার সাথে সম্পৃক্ত ছিলাম না, তো আমি যতটুকু জানি আপনারা সবাই ততটুকু জানেন। যে প্রশ্নগুলো আমাদের মনে এসেছে যে কেন তাৎক্ষণিক এটা ওই দিন আমরা সেনাবাহিনী কোনো অ্যাকশন নিল না, র্যাব কেন বিডিআরের ভিতরে ঢুকলো না, কেন 3 বাহিনী প্রধানকে প্রাক্তন প্রধানমন্ত্রী তার অফিসে বসিয়ে রাখলো, এটাতে বাইরের কোনো শক্তির হাত আছে কিনা। এটা সুস্পষ্ট যে এই ঘটনার আগে থেকেই কিছু রাজনৈতিক নেতাদের সাথে বিডিআরের সদস্যদের, বিপদগামী সদস্যদের বারবার মিটিং হয়েছে, তাদেরকে তদন্তের আওতায় আনা হলো না কেন। এবং এইবার যে তদন্ত কমিশন হয়েছে, ওনারা সুস্পষ্টভাবেই বলেছেন যে ওনারা যেটা 37 জন অফিসারের বা ব্যক্তিদের ওনারা ইন্টারভিউ নিয়েছেন এবং বলেছেন যে দায়িত্বশীল ব্যক্তিদের পদে পদে গাফিলতি ও ষড়যন্ত্রের কথা উঠে এসেছে এই তদন্তে। এবং এটা একটা সাধারণ বিদ্রোহ না, সেনাবাহিনীর চৌকস অফিসারদের হত্যা করার উদ্দেশ্যে এই বিদ্রোহটা করা হয়েছে। তো যারা এখন জেলখানায় আছে, যারা অপরাধী, তাদের বিচার হবে। বাট যাদের বিচার হয় নাই, যদি এটাতে আমি সরাসরি নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, নিশ্চয়ই এই তদন্ত এটা বের হয়ে আসবে। যদি কোনো বাইরের রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত থাকে, বাইরের কোনো দেশের যদি সম্পৃক্ততা থাকে, যারা এই তদন্তটা বিলম্ব করেছে, সকলকেই এই বিচারের আওতায় আনতে হবে। আমরা উইল নট বি অ্যাট পিস স্টিল এই তদন্তটা সুষ্ঠু হয়ে যারা অপরাধী তাদের বিচার হয়। এটা বাংলাদেশ সেনাবাহিনী বারবারই ইতিহাসে প্রমাণ করেছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে তো গণতন্ত্র থাকার কথা না। আমরা আদেশ দিবে আমাদের কমান্ডার, আমরা আক্রমণ করব, অনেকে মৃত্যুবরণ করবে, অনেকে ফিরে আসতে পারবে না। তারপরে বারবার আমরা প্রমাণ করেছি আমরা সবসময় গণতন্ত্রের পাশে। জেনারেল নুরুদ্দিন খান যখন দেখলেন জেনারেল এরশাদ কে জনগণ মানুষ পছন্দ করছে না, হি উইথড্রু সাপোর্ট অ্যান্ড জেনারেল এরশাদ হ্যাড টু স্টেপ ডাউন। এবারও জেনারেল ওয়াকার, আমরা সবাই জানি উনি প্রাক্তন প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়, তারপরে উনি এমন একটা মুহূর্তে এমন সাহসী সিদ্ধান্ত নিলেন এবং দেশটাকে বাঁচিয়ে দিলেন। আমরা নতুন একটা দেশ পেয়েছি। সো এই ঘটনাটার তদন্ত হোক, এটা আমরা চাই। মাত্র 90 দিন সময় দিয়েছে এই তদন্ত করার জন্য। আমি জানি না এই 90 দিনের মধ্যে তদন্তটা শেষ হবে কিনা, বাট ওয়ান্স ফর অ্যান্ড অল আই থিঙ্ক এই তদন্তটা সুষ্ঠুভাবে করা প্রয়োজন হলে আরও কিছু বেশি দিন সময় তার নেই। আমরা একটা বিচার দেখতে চাই। শুধু যে অফিসারদের হত্যা করেছে এটা না, ভিতরে অফিসারদের পরিবারদেরও তারা নির্যাতন করেছে। এবং গত
15 বছর ধরে আমরা যে বিচার দেখেছি, এটা এত ধীর গতি বিচার পৃথিবীতে ইতিহাসে আর আছে কিনা আমি জানি না, এবং এই সুষ্ঠু বিচারটা হোক, এই অপেক্ষায় আমরা থাকবো। জি, আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু আরেকজন অতিথির কাছে যেতে চাই, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে গণমাধ্যমের কাজ সর্বদা তাৎক্ষণিকতার উপর নজর রাখা, তাকে বিচার করা এবং তথ্য জানানো। সেই দিনটিকে যদি আমরা মাঝখানে রেখে তার আগে এবং পরে খুব নিকটবর্তী কয়েকটি দিনে আপনি এমন কোনো বিষয় আপনার নজরে এসেছে কিনা যা গণমাধ্যমের আরো বেশি সম্পৃক্ত থাকা উচিত ছিল বলে মনে করেন, প্রকাশ করা উচিত ছিল? গণমাধ্যমের সে সময়কার ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে ভেতরে ঢুকতে দেওয়া হলো কেন, কি বৃত্তান্ত, এগুলি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এবং এটা পরিষ্কার যে রাজনৈতিক সংশ্লেষ এটার মধ্যে ছিল, সেটা বেরিয়ে আসবে। এর মধ্যে কিন্তু অনেক আলামত নষ্ট হয়ে গেছে, অনেকখানি সময় পার হয়ে গেছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো আমরা চাইবো যে তার মধ্যেও যতখানি পারা যায় স্বচ্ছ এবং নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত আসবে। কারণ এইটা তারা এই বিডিআর, আমি বিডিআরই বলতে চাই, এই নামটা পরিবর্তন করেছে, আমি সেখানে আমার ব্যক্তিগত আপত্তি আছে। আমরা বিডিআর নামটা ফেরত চাই, কারণ বাংলাদেশ রাইফেলস কথাটার মধ্যে যে একটা শিভালরি আছে, একটা শৌর্য বীর্যের ব্যাপার আছে। আর বিজিবি শুনলে মনে হয় যেন একটা সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি কোম্পানির মতো মনে হয়। এটাও একটা ভাবার বিষয় আমি মনে করি। তো রাজনৈতিক সংশ্লেষটা বার করতে হবে, এটা হলো পরিষ্কার কথা। এবং এটা জোরে সোরে একটা সাধারণ মানুষের মনে এরকম একটা ধারণা আছে যে এটার মধ্যে অন্য শক্তির ইনভলভমেন্ট ছিল, সেগুলিও বের করে আনতে হবে। আপনি দেখেন আজকে এমন একটা পটভূমিতে এই দিনটা পালিত হতে যাচ্ছে, প্রথমবারের মতো সেনা শহীদ যে দিবস হিসেবে প্রথম স্বীকৃতি পেল, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই সময়ে কিন্তু উনি আরও ভালো বলতে পারবেন, আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থা সেটা কিন্তু খুব ভালো না, বাংলাদেশের জন্য সুখকর না। আমাদের প্রতিবেশী দেশে কিন্তু পরিষ্কার দৃশ্যত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ ইন্ডিয়ান সেনাপ্রধান কিন্তু কিছুদিন আগে বলেছেন যে নির্বাচিত সরকার এলে কিন্তু এই সরকার কি, তাদের কি সমস্যাটা হচ্ছে, এটা তো স্বীকৃতি তো দিতে হবে, বাস্তবতাটাকে মানতে হবে, পরিষ্কার কথা এটার মধ্যে। এবং শেখ হাসিনাকে যতদিন আশ্রয় দিয়ে রাখবে ততদিন কিন্তু এই সম্পর্কটা স্ট্রেন থাকবে, পরিষ্কার কথা, এটার মধ্যে কোনো লুকুছাপার ব্যাপার নাই। এটা কিন্তু আমাদেরকে বলতে হবে সেইভাবে। কারণ 36 জুলাইয়ের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না, কোনোভাবেই পারি না। এত প্রাণহানি হয়েছে, এত প্রাণদান হয়েছে, আপনি একটার পর একটা ঘটনা ঘটেছে চলেছে বাংলাদেশে, এগুলি তো দিনের পর দিন চলতে পারে না। আমাদের সীমান্তে এখনো রক্ত ঝরছে, আমরা তো এইটা চাই না, কোনোভাবে চাই না। ভারতের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমরা তাদের সঙ্গে মানে নেতৃত্ব চাই, কি বলবো, মানে সমান গুরুত্ব দিয়ে আমরা পথ চলতে চাই। তারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমরা আমাদের মাথা বিক্রি করে দিই নাই। যা ইচ্ছা তাই করবে। আপনি দেখেন শুধু বাংলাদেশ নয়, সমস্ত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। কি কারণে? তাদের দাদাগিরির কারণে নষ্ট হয়েছে। এগুলি তো আমাদেরকে সেইভাবে রুখে দাঁড়াতে হবে, আমাদের মানুষকে সচেতন হতে হবে। এবং এই সেনাবাহিনী তো সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি, সেটাও কিন্তু সময়ের একটা দাবি। আমাদের সেনাবাহিনী অনেক দেশপ্রেমিক, এটাতে কোনো সন্দেহ। উনি বললেন যে 90 সালেও তারা রক্তপাত থেকে দেশকে রক্ষা করেছে, এইবারও রক্ষা করেছে, সত্যি কথা এটা। এবং আমাদের সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উত্থিত, কিন্তু অন্য দেশের সেনাবাহিনীর সঙ্গে কিন্তু পার্থক্য আছে। তাদের দেশপ্রেম নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। এইবারও কিন্তু তারা নানান ষড়যন্ত্র, নানান কুটোচাল তারা ব্যর্থ করে দিচ্ছে এই সরকারকে অস্থির করার জন্য, নস্যাৎ করার জন্য। এই 36 জুলাইয়ের যে সর্বপ্লাবী যে ছাত্রগণ অভ্যুত্থান, সেটাকে নস্যাৎ করার জন্য, এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য কিন্তু নানান ধরনের চক্রান্ত চলছে এবং আরও চলবে। তো সেটা কিন্তু এই সেনাবাহিনী কিন্তু সাফল্যের সঙ্গে, দক্ষতার সঙ্গে এটা মোকাবেলা করছে এবং আশা করি করতে পারবেও ভবিষ্যতে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেই অবনতিটা সাম্প্রতিককালে হয়েছে, সেটাও কিন্তু তারা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করছে। এবং কিছুদিন আগে আমরা জানি যে সেনাবাহিনীর একজন অফিসারও কিন্তু প্রাণ দিতে হয়েছিল তাকে, চট্টগ্রামে কিংবা কক্সবাজারে, না? জি, কক্সবাজারে। তো সেটাও কিন্তু একটা আমাদের এটা ভেবে দেখতে হবে। আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করব, শুধু সেনাবাহিনীর দায়িত্ব না, শুধু 23 জন উপদেষ্টার দায়িত্ব না, কিছু রাজনৈতিক দলের না, 18 কোটি মানুষের প্রত্যেককে কিন্তু যার যার ক্ষেত্র থেকে এই দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। তাহলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক দিয়েছেন সেনাপ্রধান, এটা খুবই সময় উপযোগী ডাক দিয়েছেন। জাতীয় ঐক্যটা এই সময়ে দরকার। আপনি দেখেন ভারতে কিন্তু
নানান ইস্যুতে তারা জাতীয় ঐক্য হয়। এমনকি শেখ হাসিনাকে ওইখানে আশ্রয়দানের ব্যাপারেও কিন্তু ঐক্য হয়েছে, সেটা আমাদের বিরুদ্ধে গেছে, সেটা যাই হোক, কিন্তু তাদের প্রশ্নে কিন্তু তারা ঠিক আছে। আমরা কেন সেরকম হতে পারি না? আমাদের তো সেখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তো আমাদের দেশটাকে তো রক্ষা করতে সবার আগে দেশ, এখানে কোনো ব্যক্তি কিংবা দল কিন্তু বড় নয়। এটা আমাদের সেনাবাহিনীতে যে ঘটনাটা ঘটেছে সেই মিডিয়ার বিদ্রোহের নামে, সেগুলি স্বচ্ছ তদন্ত হওয়া দরকার, যত দ্রুত হওয়া সম্ভব। এটা এর মধ্যে আমি বলেছি যে আমার আলামত নষ্ট হয়েছে অনেক কিছু, কিন্তু এর মধ্যে বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি প্রবাহ হয়ে গেছে। তো আমরা চাইব যে একটা স্বচ্ছ, সুষ্ঠু, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা তদন্ত হবে এবং এটার প্রতিকার করতে হবে, এবং এটার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা যা আছে তাদেরকে কঠোর বিচারের মধ্যে আনতে হবে। গণমাধ্যম কতটুকু সহযোগিতা করতে পারে? গণমাধ্যম তো সবাইকে সচেতন করার জন্য তো আছেই। আমরা এখন মুক্ত একটা শ্বাস নিতে পারছি। এখন আমরা কিন্তু অবরুদ্ধ ছিলাম অবশ্যই, এই 16 বছরের স্বৈরাচারে আমরা কথা বলতে পারতাম না। আমি নিজেও তো কোনো টকশোতে যেতাম না, কারণ কথা বলতে পারতাম না সেখানে, এবং সেখানে লিস্ট করে দেওয়া হইতো। এটা কিন্তু যারা করতো তারা আদিষ্ট হয়েই করতো। তো সেই একটা ফ্যাসিস্ট একটা আমল থেকে আমরা মুক্তি পেয়েছি। গণমাধ্যম এখন কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অনেক বেশি করতে হবে। এই কারণে না হলে কিন্তু ফেসবুকের মাধ্যমে, সামাজিক মাধ্যমে অনেক কিছু অপপ্রচার থাকবে, গুজব থাকবে, সেগুলি কিন্তু দেশ এবং সমাজের জন্য ক্ষতিকর। আমরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, সত্যনিষ্ঠ ভূমিকা পালন করতে পারি, তাহলে মানুষের আস্থাটা আমরা আবার ফিরিয়ে আনতে পারবো। সেটা খুব কঠিন কাজ। আরো গভীরে আলোচনায় যাব শহীদ সেনা দিবস নিয়ে একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় শহীদ সেনা দিবস। স্টুডিওতে দুজন অতিথি যুক্ত আছেন, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। আমরা আবার একটু আলোচনা শুরু করতে চাই, সেদিনের দিকে আবার যেতে চাই। আলোচনা শুরুতেই মনিরুল ইসলাম আখন্দ, আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি প্রতিবেদনেও দেখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি কিন্তু বলেছেন এই বর্বরতা তৎকালীন বিডিআর সদস্যরা করেছে। সেই দিনের একটি বিষয়ে যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, যখন এই হত্যাযজ্ঞ নৃশংস কাণ্ডটি ঘটছিল, কিছু গণমাধ্যমের কাছে মুখোশ পরিহিত বিডিআর সদস্যরা তাদের নানান বঞ্চনার কথা বলছিলেন, যে তখনও আসলে জানা যাচ্ছিল না যে ভিতরে কি হচ্ছে। তারা যেই অভিযোগটি করেছিলেন সেই সময়, এটার সত্যতা আসলে কতখানি? অনেক ধন্যবাদ। আমি আজকে জেনারেল ওয়াকারের বক্তব্যটা আমি কয়েকবার শুনেছি। আমি এই টকশোর পরে গিয়ে আমি আরও কয়েকবার শুনবো, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। বাট তার আগে আপনি আপনার প্রশ্নটার উত্তরটা আমি দিই। আমরা দেখেছি কিছু সাংবাদিক, বিশেষ করে মুন্নিশা এবং অনেকেই ওই এমনভাবে কাভার করছিল, এমনভাবে উনি উপস্থাপন করছিলেন, মনে হচ্ছিল যে এমন একটা অন্যায় অবিচার করা হয়েছে বিডিআর সদস্যদের বিরুদ্ধে, তারা বাধ্য হয়ে সেনা সদস্যদের হত্যা করতে বাধ্য হয়েছে। এবং এখানে অভিযোগটা যেটা ছিল যে ডাল ভাত একটা প্রোগ্রাম ছিল, ওখানে টাকা পয়সা নিয়ে এদিক সেদিক হয়েছে। এটা হয়েছে কি হয়েছে না আমি তদন্তে ছিলাম না, আমি জানি না। যদি হয়েও থাকে, টাকা পয়সা এদিক সেদিক হয়েও থাকে, তার মানে 57 জন সেনা কর্মকর্তার জীবন চলে যাবে, এতগুলো অফিসার পরিবার লাঞ্ছিত হবে। ডাজ ইট ওয়ারেন্ট দিস কাইন্ড অফ পানিশমেন্ট? তো এটা খুবই সুস্পষ্ট যে এটা একটা উসিলা, এবং এই অফিসারদের হত্যা করাই উদ্দেশ্য ছিল। করেছে বিডিআর সদস্যরা ঠিকই, বাট এটার পিছনে কারা ইন্ধন দিয়েছে, কারা সাহস দিয়েছে, কারা এই পরিকল্পনা করেছে, কারা এই বিচার ব্যবস্থা কঠিন করে ফেলেছে, বিলম্বিত করেছে, এইদেরকে আমাদেরকে শনাক্ত করতে হবে। এবং এই ঘটনা ঘটার পরের দিন প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, উনি অফিসারদের নিয়ে দরবার দিলেন, এবং আমরা যাদের সাথে চাকরি করেছি, যাদের সাথে বড় হয়েছি, যাদের সাথে শিখেছি, যাদের কাছে জুনিয়ররা যাদের সাথে আমরা চাকরি করেছে, ওভারনাইট আমরা শুনেছি তারা নৃশংসভাবে খুন হয়েছে। এই প্রতিবাদ, এই রাগ প্রকাশ করা তো অস্বাভাবিক কিছু না, ইটস ভেরি ন্যাচুরাল। উই আর হিউম্যান বিইং মেড অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ। এবং এই দরবারে অনেক মেধাবী অফিসার, তারা তাদের রাগ সংবরণ করতে পারেনি, তারা উষ্মা প্রকাশ করেছে, ক্ষোভ প্রকাশ করেছে, বিচারের দাবি করেছে। এবং সবচেয়ে দুঃখজনক, আমরা আমাদের সহপাঠীরা, সহকর্মীরা নিহত হয়েছে। কেন নিহত হয়েছে, কারা করেছে, আমরা বিচার চাই বলার কারণে আরও 51 জন মেধাবী অফিসার চাকরি চলে যায়। আমার 2টা কোর্সমেট, লেফটেন্যান্ট কর্নেল শাহিদ, বীর প্রতীক, একজন বীর যোদ্ধা,
লেফটেন্যান্ট শামীম আমাদের কোর্সের দুইজন, ওয়ান অফ দি টু ফাইনেস্ট অফিসার অফ 17 BML লং কোর্স, আমি যেই কোর্সে লেফটেন্যান্ট শাহির এবং শামীম ওরা চাকরিচ্যুত হয়, এবং এছাড়া আরও 51 জন অফিসার চাকরিচ্যুত হয়। এবং আমি শুনেছি ওই ইন্টারভিউতে যে কমিটি গঠন করা হয়েছিল তারা রাজনৈতিক নেতা যাদের সম্পৃক্ত কথা শোনা গেছে তাদেরকে ইন্টারভিউ নেওয়ার প্রস্তাব দিয়েছিল, বাট বিগত সরকার সেটাতে রাজি হয় নাই। সো আজকে যেরকম আমাদের সেনাপ্রধান বললেন যে উনি ব্যবস্থা নিচ্ছেন, এবং এই গত 15 বছরে এই যে 51 জন অফিসারের বিরুদ্ধে অন্যায়ভাবে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা কিন্তু সুবিচার পায় নাই, কোনো সেনাপ্রধান এসে তাদের সুবিচার দিতে পারে না। এখন জেনারেল ওয়াকারুজ্জামান তাদের কথা শুনছেন এবং আমি নিশ্চিত যে তারা একটা সুবিচার পাবে। জেনারেল ওয়াকার বলেছেন এবং যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এত বিসর্জনের মাধ্যমে 1000-এরও বেশি সন্তানরা আমাদের প্রাণ দিয়েছে, হাজার হাজার বাচ্চারা এখন হাসপাতালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই। এই আত্মত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীনতাটা পেলাম, আমরা এখন নিজের ক্ষুদ্র, আমাদের সমস্যা হচ্ছে আমরা কেউ সেলফলেস না, আমরা শুধু নিজের ধান্দা করি, নিজের স্বার্থটা দেখি, আমাদের কি লাভ, আমার কি লাভ, এটার দিকে আমরা। তো এই অপরচুনিটিতে আমরা যদি সুন্দর একটা সোনার বাংলা করতে না পারি, আমরা এমন একটা সুশাসন আমরা স্থাপন করতে না পারি যেখানে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ প্রার্থী আমাদের প্রতিনিধিত্ব করবে, একটা সুন্দর দেশ আমরা গড়ে তুলব। আমাদের থেকেও পিছিয়ে ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, তারা কোথায় চলে গেছে? দি অনলি রিজন বিহাইন্ড ইট ইজ কারেক্ট লিডারশিপ অ্যান্ড অনেস্টি। এবং অনেস্টি একটা ব্যাপক টার্ম। আমি মনে করি যে আজকে এই আমাদের এই সকল বিভেদ ভুলে গিয়ে সেনাপ্রধান যেটা বললেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা 15 বছর কোনো কথা বলতে পারি নাই, এখন ওভারনাইট সবাই তাদের দাবি ওভারনাইট তারা পূরণ করতে চাচ্ছে। আপনি যেখানে যাবেন দেখবেন যে 10-15 জন লোক মানুষ রাস্তায় বসে আছে, কোনো একটা জিনিস নিয়ে আন্দোলন নিচ্ছে। এতটুকু ধৈর্য আমাদের নাই। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাই। এবং এই যে অনিশ্চয়তা, আমাদের মধ্যে যে কনফিউশন, এবং এটার সুযোগ নিয়েই কিন্তু সন্ত্রাসীরা এখন, আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কতটুকু ইনভলভ আমি জানি না, বাট অ্যাটলিস্ট ফলেন গভর্নমেন্ট যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের প্রেতাত্মারা তো এখনো আছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ অর্থ, তাদের ব্ল্যাক মানি তাদের কাছে, এই অর্থ খরচ করে তারা এই সিচুয়েশন, সিকিউরিটি। আমরা আবার আপনার কাছে আসবো ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আমরা একটু যেতে চাই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, আপনার কাছে একটু 24 ফেব্রুয়ারির একটি বিষয় গণমাধ্যমে আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের মাধ্যমে আমরা জেনেছি যে হত্যাযজ্ঞের আগের দিন 24 ফেব্রুয়ারি নৈশভোজে যাওয়ার কথা ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর, তিনি সেই নৈশভোজে যাননি। এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? এটা আমার সহ-আলোচক তো একটু আগে বললেন যে যারা বিচার চেয়েছে তারা চাকরিচ্যুত হয়েছে এবং অনেক নিগ্রহের শিকার হয়েছে। এটার অর্থ হচ্ছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, প্রমাণ এটা, তাই না? এবং এইটা একটা সুপরিকল্পিত ঘটনা। এটা হঠাৎ করে হয়েছে বলে শুধু ডাল ভাতের কর্মসূচিকে এটা ব্যর্থ করার জন্য আমি এটা মনে করি না, মনে করার কোনো কারণ নেই। এত বড় হত্যাযজ্ঞ মানে এই পৃথিবীর ইতিহাসে কয়টা হয়েছে আমি জানি না। নৈশভোজ কেন, দরবারে কিন্তু যাওয়ার কথা ছিল। আমি সরি, দরবারে কিন্তু প্রধানমন্ত্রী আসছিলাম, ওই প্রসঙ্গে আসছিলাম। হ্যাঁ, তো এখন সেটার সংশ্লেষটা এটা প্রমাণ করে, তো পরিষ্কার এটার মধ্যে ইন্ধন ছিল। না হলে কেউ যদি উচিত কথাটা বলে তো তার বিরুদ্ধে কেন শাস্তি হবে, তাই না? না, বিশেষ করে এই প্রশিক্ষিত সুসংগঠিত যে বাহিনীগুলো, তাদের যখন এই দরবার হয়, এই ধরনের বাৎসরিক যে আয়োজনটি হয়, সরকার প্রধান সেখানে যান, এটি যাওয়াটা স্বাভাবিক ছিল, সেখানে তার সেই মোরালটা ছিল না, পরিষ্কার কথা এটা। তো সেগুলিও কিন্তু বিচারের আওতায় আনতে হবে এবং এটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে, অবশ্যই আসবে। সেখানে হয়তো আজকে তো মেজর হাফিজ বলেছেন পরিষ্কার যে অন্য দেশের ইন্ধন ছিল এটার মধ্যে। এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত একটা ধারণা হয়েছে। এখন সেটা তদন্তের মাধ্যমে, তথ্য প্রমাণের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং বিচারটাকে ত্বরান্বিত করতে হবে। যে অনেক সময় আমি বলেছি পার হয়ে গেছে, তবে আবার এটাও ঠিক যে বিচার হয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিন্তু বিচার হয়েছে অনেক বছর ধরে, অনেক বছর পরেও হয়েছে। তো সেটা অপরাধ, কিন্তু অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই ব্যাপারে আমাদের কঠোর হতে হবে, দৃঢ় অবস্থান নিতে হবে। সরকারও এই ব্যাপারে দেরিতে হলেও একটা জেগে উঠেছে এবং একটা কমিশন হয়েছে। আশা করি সেখানে আমরা একটা স্বচ্ছতা পাবো, ন্যায় বিচারটা পাবো এবং নিপীড়িত মানুষের যে একটা মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটার আমরা প্রতিফলন দেখতে পাবো তাদের কার্যক্রমের মধ্য দিয়ে। সুতরাং
আমরা আশা করব, আমরা আশাবাদী হতে চাই যে আমরা একটা ন্যায় বিচার পাবো এবং এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে না ঘটে। এটার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার সব কিছু জড়িত। এটা আমি বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের এই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। সুতরাং তাদের দেশের প্রেমটা কিন্তু প্রশ্নাতীত, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমাদের পেশাগত উৎকর্ষ, সেনাবাহিনীর কথা বলছি, তারা সেটার প্রমাণ দিয়েছেন, যোগ্যতা দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং সেটা একটা স্বীকৃত, বিশ্ব স্বীকৃত একটা কিন্তু তারা বাহিনী। এবং সেনাপ্রধান আজকে বলেছেন যে এটা একটা সুশৃঙ্খল বাহিনী, এটা এই শৃঙ্খলাটাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। সুতরাং এটা কিন্তু উনি কঠিন বার্তাই দিয়েছেন। আমি বলবো রাজনৈতিক দলগুলির জন্য এটা উচিত কথাটাই উনি বলেছেন। আমরা যদি এটার থেকে সতর্ক না হই, তাহলে উনি বলেছেন আমি যদি এখন সতর্ক না করি আপনাদেরকে, তাহলে পরে আমাকে দোষারোপ করবেন। তো সেটাও কিন্তু উনি সুস্পষ্টভাবে বলেছেন, সরল বিশ্বাসেই বলেছেন। আমরা এই মেসেজটাকে যেন গুরুত্বের সঙ্গে গ্রহণ করি, তাহলেই হয়তো আমরা সামনে উনি পরিষ্কার বলেছেন এটাও যে ডিসেম্বর কিংবা আরও আগে নির্বাচনটা হতে পারে, পরিষ্কার ইঙ্গিত দিয়ে। এবং উনি বলেছেন যে আমার কোনো আকাঙ্ক্ষা নাই, আসলে আমি এমন একটা অবস্থায় দেশটাকে রেখে যেতে চাই। তো এই কথাগুলি উনি তো সুস্পষ্টভাবে বলেছেন। তো এই মেসেজটা যেন আমরা, আমাদের রাজনৈতিক দলগুলি যেন ঠিকমতো পাঠ করতে পারে, সেটা আমরা চাইব। এবং এই ছাত্ররাও যে আন্দোলন করছে, রাজনৈতিক দল করছে, তারাও যেন সবাই মিলে আমরা যেন একটা চ্যালেঞ্জটাকে আমরা মোকাবেলা করি। শুধু আমরা এই দেশের মধ্যেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি না, বাইরের শক্তিও আছে, সেখানে তারা উস্কানি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, যাতে আমরা ব্যর্থ হয়ে যাই সেটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, প্রয়োজন। জি জনাব হাসান হাফিজ, আমরা একটি বিরতি নিয়ে এসে আরো আলোচনা করব শহীদ সেনা দিবস নিয়ে। দর্শক, আড়াইসিল ইসলামী জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরো একটি বিরতির, ফিরবো আরো আলোচনা নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছি শহীদ সেনা দিবস নিয়ে। স্টুডিওতে আছেন দুজন অতিথি, আমরা খুব দ্রুত তাদের কাছে আরও কিছু আলোচনা জেনে নিতে চাই। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকের বক্তব্যে বলেছেন, আপনিও শুনেছেন প্রতিবেদনে, বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু তার আগেই আমরা দেখছি যে 19 জানুয়ারি 250 জন এবং 23 জানুয়ারি 178 জন বিডিআর জওয়ান মুক্তি পেয়ে গেছেন। এমন পরিস্থিতিতে এই বিষয়টি কি আসলে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলো কিনা? আমি বিস্তারিত জানি না কাদেরকে ছেড়ে দেওয়া হলো, বাট সেনাপ্রধান আজকে কিন্তু বক্তব্যে বলেছে যে আমরা নিরপরাধ কাউকে শাস্তি দেব না। এখানে দুই একজন অপরাধী হয়তো ছাড় পেয়ে যেতে পারে, বাট নিরপরাধ, এটাই আইনেরই, এটাই দিস ইজ দি ফিলসফি, যে ইনোসেন্ট কেউ যাতে শাস্তিপ্রাপ্ত না হয়। উনিও সুস্পষ্টভাবেই বলেছেন যারা জেলে আছে, যারা শাস্তি পেয়েছে, সবাই অপরাধী ছিল, তারা সম্পৃক্ত ছিল। অনেকে হয়তো ছিল যেটা প্রমাণ এখনো করা যায় না বা ধরা পড়ে নাই, তারা পালিয়ে আছে। এবং তাদের যারা ইন্ধন দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, তারা তো এখনো বিচারের বাইরে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের সেনাপ্রধান বলেছে যে আমরা 7 মাস আছি, আমরা বেশি দিন থাকতে চাই না, আমি ছুটি চাই। আই অলসো সাপোর্ট হিম। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী জনগণের সাথে অনির্দিষ্টকাল থাকতে পারে না। আমরা যখনই ডিপ্লয় হব, উই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স, মানুষ যাতে বুঝে যে একটা উই আর মেকিং এ ডিফারেন্স। জেমস গারফিল্ড, আমেরিকান একটা প্রেসিডেন্ট, বলেছিল যে ব্রেভ ইজ দি ম্যান who can look at the eyes of the devil and tell him that you are a devil. আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইয়াং অফিসাররা সেই ব্রেভ ম্যান, তারা অত্যন্ত সৎ, অত্যন্ত দেশপ্রেমী, এদের মধ্যে কোনো খাদ নাই, জেম একটা দেশের একটা গর্ব তারা, এবং এরাই এই অপারেশনগুলো পরিচালনা করবে। এবং তাদের কাছে কোনো দল নাই, কোনো রং নাই, কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, কোনো, তাদের কাছে শুধু অপরাধী এবং নিরপরাধ ব্যক্তি, এবং যারা অপরাধী তাদেরকে তারা ধরবে। আমরা চাই দ্রুত এই অপারেশনটা শেষ হোক এবং তাদেরকে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হোক, তাদের শাস্তির ব্যবস্থা হোক। বাট নিরাপত্তা সিচুয়েশন কন্ট্রোলে রাখা হচ্ছে কুয়ার পানি তোলার মতন। আপনি কুয়ার পানি আজকে তুলবেন, 3 দিন পরে আবার ভরে যাবে। সুতরাং ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস, এবং যার কাজ তাকে করতে হবে। পুলিশের কাজ সেনাবাহিনী অনির্দিষ্টকাল কোনোভাবে করতে পারে না। আরেকটা কথা আমার না বললেই না, আমি গত 2 দিন আগে কক্সবাজারে যে ঘটনাটা ঘটলো, আমি ইন্ডিয়ান কিছু মিডিয়াতে দেখলাম, তারা বলছে ওখানে জঙ্গিরা আক্রমণ করেছে বিমান বাহিনী ঘাঁটিতে, কীভাবে তারা আসলো, সন্ত্রাসী জঙ্গি। এবং মূল ঘটনা যখন আমি জানলাম যে একটা মোটরসাইকেল চালক তার
মাথায় হেলমেট ছিল না, তখন বিমান বাহিনীর একজন পুলিশ তাকে বলেছে আপনি কেন হেলমেট পরেননি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে হয়তো এলাকার একটা মাস্তান, সে তখন দলবল আত্মীয় স্বজনকে নিয়ে সে আক্রমণ করার চেষ্টা করেছে। সো আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি, এটা মানে না আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, আইন ভঙ্গ করতে পারবো। এবং মিডিয়া হ্যাজ টু প্লে এ ভেরি পজিটিভ রোল। এবং এটা খুবই সুস্পষ্ট যে ভারতীয় কলকাতার মিডিয়া কেন জানি চাচ্ছে না আমাদের এই দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক। তারা প্রচন্ড মিথ্যাচার করছে। ভারতের ভিতরে একটা মন্দির ভেঙেছে, ওটা দেখাচ্ছে বাংলাদেশের ভিতরে এই ঘটনাটা ঘটেছে। আমি দুই একটা ভারতীয় চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি, তাদের কথা আমরা কেন ভারত আক্রমণ করব, আরাকান আর্মি কক্সবাজার দখল করে নিবে। আমি সুস্পষ্টভাবে বলেছি যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে ভাবেন, আমাদের সমস্যা আমাদেরকে ভাবতে দেন। আবার আসবো আমরা একটু জনাব হাসান হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, আপনার কাছে যেটি জানতে চাই, দেশের বিচারিক প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি জানেন কি পরিস্থিতি দাঁড়ায় সেখানে এভাবে যে বিদেশীদের মুক্তি পেয়ে যাওয়া এবং আবার নতুন করে তদন্ত কমিশন গঠন করে বিচারের কাজ শুরু করা, এই সার্বিক প্রক্রিয়াটিকে কিভাবে দেখছেন? আসলে তো আগে রাজনৈতিকভাবে বায়াসড ছিল এই গত 15 বছর 16 বছর, যে কারণে মাস্টার মাইন্ডটার দিকে তারা সেইভাবে যেতে দেয় নাই। তো এখন একটা মুক্ত পরিবেশে আশা করি আমরা সেই স্বচ্ছতাটা আমরা পাবো, আশা করি আমরা। এবং সেনাপ্রধান যেটা বলেছেন সেটাও আমরা বিশ্বাস করতে চাইবো যে আমরা একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার আমরা পাবো। এবং এটার পেছনে যারা ছিল, আমি বারবার সেটা বলবো, রাজনৈতিক ব্যাপারটা ছিল। কারণ সেনাবাহিনী তো সেদিন ওখানে অপারেশন চালাতে পারে নাই। কেন পারে নাই? তাদেরকে সেই পারমিশনটা দেওয়া হয় নাই। তো সেগুলিতে মইনি আহমেদ তো এখনও জীবিত আছে, তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, তাহলে তো অনেক কিছু বেরিয়ে আসবে। এগুলির দিকে আশা করি এই নতুন তদন্তের সময় এগুলি গুরুত্ব পাবে এবং অনেক কিছু বেরিয়ে আসবে যেটা আমরা আগে জানতাম না। সেগুলি বেরিয়ে আসলেই কিন্তু তখন একটা সত্যাসত্য যাচাই করা যাবে এবং আমরা প্রকৃত ঘটনা অনেকখানি জানতে পারবো আশা করি। আপনার কাছে সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই, খুব সংক্ষেপে যদি আপনি উত্তর দেন। আপনার চিন্তা থেকে বিদেশি সম্পৃক্ততার বিষয়টি এই ঘটনায় সবসময় অস্বীকার করেছিল আওয়ামী লীগ সরকার, এটি তারা কেন করেছে? এটা বলেছে তাদের সম্পর্কটা তো স্বামী স্ত্রীর মতো, সেটা তো প্রমাণিত হয়েছে, তাই না? এখন অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রাখছে এবং বাংলাদেশ চিঠি দেওয়ার পরে সেটা কোনো জবাব দিচ্ছে না। তো এত তাচ্ছিল্য বাংলাদেশকে করছে। তো আমরা তো ভাই মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, 18 কোটি মানুষ। আমরা তো রুখে দাঁড়াবই, আমাদের মেরুদণ্ড আছে, সেটা আমরা প্রমাণ করব। কারণ বর্ডারে আপনি দেখেছেন এর আগে কোনো সময় কিন্তু তারা মাপ চায় নাই, বিএসএফ কখনো মাপ চায় না, এইবার মাপ চাইতে শুরু করেছে। আরও কিন্তু আমরা যদি শক্ত থাকি নিশ্চয়ই তারা নথি স্বীকার করতে বাধ্য হবে এবং বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে, পরিষ্কার, এটার মধ্যে কোনো আপোষ নাই। জি, আমরা শেষ করব। অবসররত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম, এখন আপনার কাছ থেকে যে এই বিষয়টি একই প্রসঙ্গে আসলে জানতে চাই, এই ঘটনায় বিদেশি সম্পৃক্ততা, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এক ধরনের সন্দেহের অবকাশ শুরু থেকেই ছিল, এখনো রয়েছে। আওয়ামী লীগ কেন এই সম্পৃক্ততা কখনো স্বীকার করেনি? এটা তো একটা খুবই এটা সাধারণ প্রশ্ন যে কেন স্বীকার করে নাই। সম্পৃক্ততা ছিল কি ছিল না আমি এটা স্পষ্টভাবে বলতে পারবো না, আমি আগে বলেছি আমি তদন্তে ছিলাম না। বাট পারিপার্শ্বিক যে ঘটনাগুলো দেখে যেটা মনে হয় যে সম্পৃক্ততা ছিল, এবং সম্পৃক্ততা ছিল এটা তো স্বীকার করার কোনো কারণ নাই। কেন তারা স্বীকার করবে? এটা তো তাদের একটা ব্যর্থতা। একটা বাইরের একটা দেশ এসে আমাদের একটা মেধাবী 57 জন অফিসারকে মেরে চলে যাবে, এটা তো দে উইল নেভার এক্সপ্রেস ইট। বাট এবার তদন্ত হবে, এবার সত্যটা বের হয়ে আসুক, আমরা এটা চাই। যদি সম্পৃক্ততা থাকে, এই সরকারের সেই সৎসাহস থাকা উচিত বলা, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার জন্যই ভালো। বাট এর মানে এটা না যে আমাদের ঘাড়ের উপর সবকিছু তারা চাপিয়ে দিবে। একটা সমতল, একটা লেভেল প্লেইং ফিল্ডে আমাদের সাথে ভারতের একটা সম্পর্ক হবে। আমরা সবাই চাই তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক। আমরা সেনাপ্রধান যেটা বলেছে, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই, এবং এই দেশ গড়ার দায়িত্ব শুধু ইন্টারিম গভর্নমেন্টের না, এটা শুধু সেনাবাহিনীর না, শুধু আমলাদের না, শুধু সাংবাদিকদের না, এটা আমাদেরকে সবাইকে হাতে হাত মিলিয়ে দেশটাকে করতে হবে। উই হ্যাভ টু বি এ প্যাট্রি, দেশকে আমাদের ভালোবাসতে হবে। এবং দেশকে ভালোবাসা মানে আমরা যুদ্ধ করে প্রাণ দিতে হবে এটা না। দেশকে ভালোবাসা মানে আমার দায়িত্বটা আমি সৎভাবে পালন করব, আমার যে কাজটা করার কথা সেই কাজটা সঠিকভাবে সৎভাবে আমি পালন করবো, এটাই হচ্ছে আমার দেশপ্রেম। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আই এম ভেরি হোপফুল, আমরা আশা করি একটা সুন্দর দেশ গড়ে উঠবে এবং আমরা উন্নতির শিখরে উঠে। আপনাদের সব প্রত্যাশার সাথে আমরাও একমত। আমরা
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হেলাল হাফিজ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। হাসান আজকে হাফিজ। জনতন্ত্র গণতন্ত্রে হাসান আমাদের হাফিজ। সাথে হাসান হাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, যে প্রত্যাশা এই ধরনের সুশৃঙ্খল সুসংগঠিত দেশপ্রেমে উজ্জীবিত এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যেই বাহিনীগুলো রয়েছে তাদের ভিতরে থাকবে পেশাদারিত্ব এবং তাদেরকে সবসময় সমর্থন থাকতে হবে দেশবাসীর, এবং দেশকে থাকতে হবে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো তাদের সাথেও সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থানে। দেশ ভালো থাকুক, আপনারাও ভালো থাকবেন। জনতন্ত্র গণতন্ত্রে আবারও নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। শুভরাত্রি।